হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো আমরা কিন্তু এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের জন্য টপিক ওয়াইজ ক্লাস করাচ্ছি আজ কয়েকদিন ধরে, যেখানে আমরা বিভিন্ন টপিকের ক্লাস করিয়েছি। এখন আমরা যেগুলো করাচ্ছি সেগুলো হচ্ছে, এবার ধরো ভূগোল থেকে আমরা চ্যাপ্টার ধরে ধরে ক্লাস করিয়েছি। প্রত্যেকটা চ্যাপ্টার, যে সকল চ্যাপ্টার থেকে যে সকল কোশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে, তো সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা জীবন বিজ্ঞান অর্থাৎ বায়োলজি থেকে দুখানা চ্যাপ্টার আলোচনা করব, অণুজীব আর হচ্ছে কোষ। এই দুটো টপিকে যে কোশ্চেনগুলো রয়েছে ইম্পর্টেন্ট কোশ্চেন, তো সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আগের যে ক্লাসগুলো তোমরা দেখোনি তো অবশ্যই দেখে নেবে। আর রিসেন্ট আমরা কিন্তু চালু করেছি আমাদের পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টের নোটিফিকেশান খুব শীঘ্রই আসবে। তো তার জন্য আমরা ক্লাস শুরু করে দিয়েছি। একটা প্রিভিয়াস ইয়ারের ক্লাস দিয়েছি আর একটা ইম্পর্টেন্ট ভূগোলের ক্লাস দিয়েছি। তো সেই দুটো ক্লাস যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আরও পরবর্তীতে কিন্তু গ্রাম পঞ্চায়েতের এক্সামের জন্য কিন্তু কোশ্চেন অ্যান্সারের জিকে কোশ্চেন আনসারের ক্লাস আসবে। ঠিক আছে? তো অবশ্যই সেই ক্লাসগুলো যারা দেখোনি দেখে নাও। যাদের ইচ্ছা রয়েছে গ্রাম পঞ্চায়েত এক্সাম দেওয়ার, তবে আজ থেকে কিন্তু প্রিপারেশনটা শুরু করে দাও। অনেক পোস্ট রয়েছে, বিভিন্ন ক্যাটাগরি, একদম 8 পাস থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত লেভেলের পোস্ট কিন্তু রয়েছে। আর চলো তাহলে দেখে নিই আজকে ক্লাসের ফার্স্ট যে কোশ্চেন কি রয়েছে। উদ্ভিদের কোষ প্রাচীরে কোন জৈব অণুটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? উদ্ভিদের কোষ প্রাচীরে কোন জৈব অণুটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? অপশানগুলো দেখো, সেলুলোজ, পেকটিন, লিগনিন না হচ্ছে হেমিসেলুলোজ। সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার অপশান নাম্বার ক, সেলুলোজ। উদ্ভিদ কোষ প্রাচীরে সেলুলোজ সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। তারপরে 2 নম্বর কোশ্চেন, খাদ্য গ্রহণের জন্য অ্যামিবা কোষতল থেকে যে অস্থায়ী আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে তাকে কি বলা হয়? খাদ্য গ্রহণের জন্য অ্যামিবা কোষতল থেকে যে অস্থায়ী আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে তাকে কি বলা হয়? না, তাকে বলা হয় সিউডোপোডিয়া। অপশন নাম্বার ঘ সঠিক অ্যান্সার, সিউডোপোডিয়া। ব্যাখ্যা দেখে নাও এখানে। অ্যামিবা তার কোষপর্দা প্রসারিত করে আঙুলের মতো অস্থায়ী প্রবর্ধক বা ক্ষণপথ তৈরি করে। এর সাহায্যে এরা যেমন চলাফেরা করে তেমনই কোনো খাদ্য কণাকে চারপাশ থেকে ঘিরে ফেলে খাদ্য গহ্বর তৈরি করে তা গ্রহণ করে। ঠিক আছে? এইভাবে কিন্তু ব্যাখ্যাও থাকবে কিন্তু আজকের ক্লাসে, যেমন আমরা আগের ভূগোলের ক্লাসগুলোতে ব্যাখ্যা দিয়ে আলোচনা করেছি, ঠিক সেরকমভাবে ভূগোলের একদম টপিক ধরে ধরে কিন্তু ক্লাস করিয়েছি। যারা দেখোনি দেখে নেবে কিন্তু, খুবই ইম্পর্টেন্ট তোমাদের আপকালীন এসএসসির সকল এক্সামের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর কোশ্চেনটা দেখো, মানবদেহে কোন রক্তকণিকা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে? কোন রক্তকণিকা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে? সেটা হচ্ছে কোনটা? না, সেটা হচ্ছে কি শ্বেত রক্তকণিকা। আমাদের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে, আমাদের শরীরের সংক্রমণকে বিরুদ্ধে লড়াই করে। সেটা হচ্ছে কি শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা বা হচ্ছে লিউকোসাইট আমাদের শরীরে প্রতিরক্ষা বাহিনী বা ইমিউন সিস্টেমের প্রধান অংশ। এরা দেহে প্রবেশ করা ব্যাকটেরিয়া ও ভাইরাসকে ধ্বংস করে রোগ প্রতিরোধ করে। তারপর দেখো 4 নম্বর কোশ্চেন, শ্বেত রক্তকণিকার বৈজ্ঞানিক নাম কি? শ্বেত রক্তকণিকার বৈজ্ঞানিক নাম হচ্ছে কি? না হচ্ছে লিউকোসাইট। লিউকোসাইট হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে 5 নম্বর কোশ্চেন, নিচের কোন জীবটি পরজীবী পুষ্টি প্রক্রিয়া ব্যবহার করে না? পরজীবী পুষ্টি প্রক্রিয়া ব্যবহার করে না, সেটা হচ্ছে ইস্ট। ইস্ট হয়ে যাবে সঠিক অ্যান্সার। উকুন, ফিতাকৃমি আর হচ্ছে কিডনি বা টিক্স হলো, এগুলো হচ্ছে পরজীবী, যারা অন্য জীবিত জীবের শরীর থেকে পুষ্টি নেয়। কিন্তু ইস্ট হলো একটা মৃতজীবী ছত্রাক, যা পচা বা মৃত জৈব বস্তু থেকে পুষ্টি গ্রহণ করে এবং সন্ধান প্রক্রিয়ায় অংশ নেয়। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন, ব্যাকটেরিয়ার গ্রাম স্টেনিং সম্পর্কে কোন তথ্যটি ভুল? এখানে দেখে নাও, 4খানা তথ্য রয়েছে, যার মধ্যে ভুল তথ্যটা দেখে নাও আগে, তারপরে আমরা সঠিকগুলো আলোচনা করছি। ফার্স্ট যেটা রয়েছে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার একটি পুরু পেপটিডোগ্লাইকান স্তর থাকে, তাই তারা ক্রিস্টাল ভায়োলেট রং ধরে রাখতে অক্ষম। এটা ভুল। সঠিকগুলো দেখে নাও। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া পেপটিডোগ্লাইকান স্তরটি পাতলা এবং তারা ক্রিস্টাল ভায়োলেট রং ধরে রাখতে পারে না, এটা সঠিক। ক্রিস্টাল ভায়োলেট আয়োডিন কমপ্লেক্স তৈরির জন্য
গ্রামের আয়োডিন দায়ী। আর হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রের নিচে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া লাল বা গোলাপি রঙের দেখায়। এই তিনটে কিন্তু একদম সঠিক। যেটা ভুল রয়েছিল বলে দিলাম, এখানে দেখে নাও। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে পুরু পেপটিডোগ্লাইকান স্তর থাকে। এই পুরু স্তরের কারণে তারা ক্রিস্টাল ভায়োলেট অর্থাৎ বেগুনি রং খুব শক্তভাবে ধরে রাখতে সক্ষম। আর অপশানে কি ছিল? অক্ষম ছিল, অক্ষম। তার জন্য ভুল ছিল। 7 নম্বর কোশ্চেন, জটিলতা নিয়ন্ত্রণের জন্য কোষ তার ভেতরের বিভিন্ন অংশকে পর্দা দিয়ে আলাদা রাখে। তো নিচের কোনটি এই ধারণাটিকে সঠিকভাবে প্রকাশ করে? বলো। জটিলতা নিয়ন্ত্রণের জন্য কিন্তু কোষ তার ভেতরের বিভিন্ন অংশকে পর্দা দিয়ে আলাদা রাখে। কোনটি এই ধারণা সঠিকভাবে প্রকাশ করে? সেটা হচ্ছে এই যে ইউক্যারিওটিক কোষে পর্দা বেষ্টিত অঙ্গাণু থাকে যা বিভিন্ন কাজকে পৃথক রাখে। ইউক্যারিওটিক কোষে পর্দা বেষ্টিত অঙ্গাণু থাকে যা বিভিন্ন কাজকে পৃথক রাখে। ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া ইত্যাদির মতো পর্দা বেষ্টিত অঙ্গাণু থাকে। ফলে প্রতিটি অঙ্গাণু একে অপরের কাজে বাধা না দিয়ে নিজের কাজ নিখুঁতভাবে করতে পারে। 8 নম্বর কোশ্চেন, ভ্যাকুয়াল বা কোষ গহ্বর সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? আবারও সঠিক নয় মানে ভুল। সেটা হচ্ছে কোনটা? ফার্স্ট, প্রাণী কোষে ভ্যাকুয়াল সাধারণত উদ্ভিদ কোষের চেয়ে আকারে বড় হয়। এটা একদম ভুল, সঠিক নয়। ঠিক আছে, সঠিকগুলো দেখে নাও। উদ্ভিদ কোষে তুলনায় প্রাণী কোষে সাধারণত ছোট ভ্যাকুয়াল থাকে। কিছু উদ্ভিদ কোষে কেন্দ্রীয় ভ্যাকুয়ালটি কোষে বেশিরভাগ আয়তন দখল করে থাকে। আর ভ্যাকুয়াল কঠিন এবং তরল উভয় পদার্থের জন্য সঞ্চয়কারী থলি হিসেবে কাজ করে। এগুলো সঠিক। তারপর দেখো, উদ্ভিদ কোষের ভ্যাকুয়াল অনেক বড় হয় এবং এটি কোষের 50 থেকে 90% আয়তন দখল করতে পারে। অন্যদিকে প্রাণী কোষের ভ্যাকুয়ালগুলো আকারে খুব ছোট এবং অস্থায়ী হয়। 9 নম্বর কোশ্চেন, সমস্ত ইউক্যারিওটিক কোষকে গঠনগতভাবে প্রোটিনের একটি অভ্যন্তরীণ নেটওয়ার্ক দ্বারা সহায়তা দেওয়া হয়, যা কী নামে পরিচিত? সমস্ত ইউক্যারিওটিক কোষকে গঠনগতভাবে প্রোটিনের একটা অভ্যন্তরীণ নেটওয়ার্ক দ্বারা সহায়তা দেওয়া হয়, যা কী নামে পরিচিত? না, যা সাইটোস্কেলিটন নামে পরিচিত। এটি মাইক্রোটিউবিউলস এবং মাইক্রোফিলামেন্ট নামক প্রোটিন তন্তু দিয়ে গঠিত। প্রোটিন তন্তু যা কোষকে একটা নির্দিষ্ট কাঠামো বা আকৃতি প্রদান করে। 10 নম্বর কোশ্চেন, গলগি বডি। গলগি বডির প্রধান কাজ কি? গলগি বডির প্রধান কাজ হচ্ছে প্রোটিন রূপান্তর বা পরিবর্তন। গলগি বডি কোষের ভিতরে তৈরি প্রোটিনকে প্যাকেজিং, মডিফাই এবং নির্দিষ্ট গন্তব্যে পাঠাতে সাহায্য করে। এই কারণে একে কোষের পোস্ট অফিস বলা হয়। কোষে রাইবোজোমের ভূমিকা কি? রাইবোজোমের ভূমিকা হচ্ছে প্রোটিন সংশ্লেষ। রাইবোজোমের ভূমিকা কি? প্রোটিন সংশ্লেষ। রাইবোজোম অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি করে, তাই একে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তারপরে প্রাণী কোষে লাইসোজোমের কাজ কি? লাইসোজোমের কাজ হচ্ছে কোষের অভ্যন্তরে পরিপাক এবং বর্জ্য নিষ্কাশন। কোষের অভ্যন্তরে পরিপাক ও বর্জ্য নিষ্কাশন। লাইসোজোম শক্তিশালী হাইড্রোলাইটিক এনজাইম থাকে, যা কোষের বর্জ্য এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া হজম করে কোষকে পরিষ্কার রাখে। কোষ ক্ষতিগ্রস্ত হলে লাইসোজোম ফেটে গিয়ে নিজের কোষকেই ধ্বংস করে ফেলে। তাই একে কি বলা হয়? আত্মঘাতী থলি বলা হয়। তাহলে আত্মঘাতী থলি কাকে বলা হয়? লাইসোজোমকে। এটাও মনে রাখো। লাইসোজোম হলো একটা এক স্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত গোলাকার অঙ্গাণু। এর ভিতরে প্রায় 50 ধরনের শক্তিশালী হাইড্রোলাইটিক বা পাচক এনজাইম থাকে। কোষের ভেতরে কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া বা পুরনো অকেজ অঙ্গাণু জমা হলে লাইসোজোম সেগুলিকে হজম করে কোষকে পরিষ্কার রাখে। এই কারণে একে কোষের আবর্জনা নিষ্কাশন ব্যবস্থা বা স্ক্যাভেঞ্জার বলা হয়। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেন, কোষ চক্রাকারে কোষচক্র যেখানে G0 দশা সম্পর্কে কোন তথ্যটি সবথেকে সঠিক? G0 দশা সম্পর্কে যেটা সঠিক সেটা হচ্ছে কোনটা? না, এটি একটি অস্থায়ী শান্ত দশা যেখানে কোষগুলো কোষচক্র থেকে সাময়িকভাবে বিদায় নেয়। সাময়িকভাবে G0 দশায় কোষ বিভাজন বন্ধ থাকে কিন্তু কোষ বিপাকীয়ভাবে সক্রিয় থাকে। আমাদের স্নায়ুকোষ এবং হৃদকোষ স্থায়ীভাবে এই দশায় থাকে বলে এরা বিভাজিত হতে পারে না। নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলেছে?
কোনটা সঠিকভাবে মিলেছে? জোড়াগুলো দেখো, যার মধ্যে সঠিকভাবে যেটা মিলেছে সেটা হচ্ছে কোনটা? এই যে সেলুলোজ, উদ্ভিদ কোষকে গঠনগত শক্তি প্রদান করে। সেলুলোজ কি করে? উদ্ভিদ কোষকে গঠনগত শক্তি প্রদান করে। সেলুলোজ উদ্ভিদ কোষ প্রাচীরের মূল উপাদান, যা উদ্ভিদকে দৃঢ়তা দেয়। অন্যদিকে প্লাজমোলাইসিস মানে জল হারানোর ফলে কোষের সংকুচিত হওয়া। 15 নম্বর কোশ্চেন, এককোষী জীবদের খাদ্য গ্রহণ, গ্যাসীয় আদান-প্রদান বা বর্জ্য নিষ্কাশনের জন্য নির্দিষ্ট কোনো অঙ্গের প্রয়োজন হয় না কেন? এককোষী জীবদের। কারণ তাদের সমগ্র দেহতল পরিবেশের সংস্পর্শে থাকে। সমগ্র দেহতল পরিবেশের সংস্পর্শে থাকে। এককোষী জীবদের যেমন অ্যামিবা বা ব্যাকটেরিয়া একটা মাত্র কোষ দিয়েই পুরো শরীর গঠিত। এদের পুরো দেহতল সরাসরি পরিবেশের সাথে যুক্ত থাকায় এরা অতি সহজেই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য গ্রহণ, শ্বাসকার্যের গ্যাস আদান প্রদান এবং বর্জ্য বের করে দিতে পারে। ঠিক আছে, তারপরে দেখো 16 নম্বর কোশ্চেন কি রয়েছে? উদ্ভিদের বর্জ্য ব্যবস্থাপনায় কোষের ভ্যাকুওল কি ভূমিকা পালন করে? কোষের কোষীয় ভ্যাকুওলগুলো কি ভূমিকা পালন করে? না বর্জ্য পদার্থ সঞ্চয় করে। বর্জ্য পদার্থ সঞ্চয়। উদ্ভিদ কোষের মাঝখানে একটা বিশাল ভ্যাকুওল থাকে। এটি কোষের ক্ষতিকর বা অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলোকে মূল সাইটোপ্লাজম থেকে আলাদা করে নিজের ভেতরে জমা রাখে। এর পাশাপাশি এটি কোষের ভিতরে জলের চাপ বা রসবৃদ্ধি চাপ বজায় রেখে গাছকে সতেজ বা খাড়া রাখতে সাহায্য করে। তারপরে দেখো 17 নম্বর কোশ্চেন, এই বিবর্তনী ঘটনাগুলো ক্রমানুসারে সাজাতে হবে আমাদের। প্রথম ইউক্যারিওটিক, প্রথম প্রোক্যারিওটিক, তারপরে বহুকোষী জীবের সৃষ্টি, আর হচ্ছে বায়ুমণ্ডলীয় অক্সিজেন জমা হওয়া। ঘটনাগুলোকে সাজাতে হবে ক্রমানুসারে। বিবর্তনীয় ঘটনাগুলো, এই যে বিবর্তনগুলো পরপর করে সাজাতে হবে। তো এখানে এই যে বিডিএসি, প্রথমে আসবে বি মানে প্রথম প্রোক্যারিওট, এটা ফার্স্ট। সেকেন্ড আসবে এটা বায়ুমণ্ডলে অক্সিজেন জমা হওয়া। তারপরে প্রথম ইউক্যারিওটিক, তারপরে লাস্ট 4 নম্বর বহুকোষী জীবের সৃষ্টি। পৃথিবীতে প্রথম এককোষী সরল প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া আসে। এদের মধ্যে কিছু সায়ানোব্যাকটেরিয়া সালোক সংশ্লেষ শুরু করায়, বায়ুমণ্ডলে অক্সিজেন জমা হয়। তারপরে অক্সিজেন উপস্থিতির পর জটিল ইউক্যারিওটিক কোষের সৃষ্টি হয় এবং সর্বশেষে বহুকোষী জীবের বিবর্তন ঘটে। বোঝা গেল? তারপরে দেখো 18 নম্বর কোশ্চেন, নিচের কোন জীবটি রেণু উৎপাদন বা স্পোর ফর্মেশনের মাধ্যমে বংশবিস্তার করে না বলছে? সেটা হচ্ছে ইস্ট ছত্রাক। রাইজোপাস বা পেনিসিলিয়ামের মতো ছত্রাকগুলো স্পোর বা রেণু তৈরির মাধ্যমে জনন সম্পন্ন করে, কিন্তু ইস্ট প্রধানত কোরকোদ্গম বা বার্ডিং প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে, যেখানে মাতৃকোষের গায়ে একটা ছোট্ট বাল্বের মতো প্রবর্ধক বা কোরক তৈরি হয় এবং পরে সেটি আলাদা হয়ে নতুন ইস্টে পরিণত হয়। 19 নম্বর কোশ্চেন, নিচের কোন জৈব অণুটি প্লাজমা পর্দার একটা অপরিহার্য উপাদান? প্লাজমা পর্দার অপরিহার্য উপাদান সেটা হচ্ছে কোনটা? সেলুলোজ, ফসফোলিপিড, ডিএনএ না হচ্ছে গ্লাইকোজেন? সঠিক অ্যান্সার অপশন নাম্বার খ, ফসফোলিপিড। কোষের প্লাজমা পর্দা প্রধানত একটা ফসফোলিপিড দ্বিস্তর এবং তার মাঝে ছড়ানো প্রোটিন দ্বারা গঠিত। এই ফসফোলিপিড স্তরের কারণেই কোষ পর্দা অর্ধবেদ্য বা নির্বাচনমূলক ভেদ্য হিসেবে কাজ করতে পারে, যা কেবল প্রয়োজনীয় পদার্থকেই কোষের ভেতর ঢুকতে বা বের হতে দেয়। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে 20 নম্বর কোশ্চেন, শ্বেত রক্তকণিকার বৈজ্ঞানিক নাম। শ্বেত রক্তকণিকার বৈজ্ঞানিক নাম, এটা তো আমরা আগেও পেয়েছি, লিউকোসাইট, তাই তো? লিউকোসাইট হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট কোশ্চেন, দুখানা টপিক থেকে কোশ্চেনগুলো নেওয়া হয়েছে। তো আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। যারা ক্লাসটা এখনও লাইক কমেন্ট শেয়ার করোনি তো অবশ্যই করে ফেলো, ঠিক আছে? যারা এখনও করতে বাকি রয়েছে, তো দেরি না করে ক্লাসটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেলো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো, আর টেলিগ্রামে জয়েন হয়ে যাও।
আগের যে আমরা টপিক ওয়াইজ যতগুলো ক্লাস করেছি এই এসএসসি এক্সামের জন্য, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু এই টেলিগ্রামে পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে। আর বাকি তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের এই যে গ্রাম পঞ্চায়েত এক্সামে দিতে যাও বা ওয়েস্ট বেঙ্গল কোনো এক্সাম দিতে যাও, তাহলে তোমরা আমাদের এই যে পিডিএফটা একদম অধ্যায় ভিত্তিক মাত্র 29 টাকায় পেয়ে যাবে। যদি নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে মেসেজ করো। আর এসএসসি অর্থাৎ এই স্টাফ সিলেকশন কমিশনের প্রিভিয়াস ইয়ারের যে সকল এক্সামগুলো হয়েছে, তো সেই সকল এক্সামের জিকে কোশ্চেন আনসারের পিডিএফ যদি আমাদের কাছ থেকে নিতে চাও সম্পূর্ণ বাংলাতে পেয়ে যাবে এবং প্রত্যেকটা পিডিএফ তোমরা প্রিন্ট আউটও করতে পারবে এবং স্বল্প প্রাইসের মধ্যেই আমাদের কাছ থেকে এই পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। খুবই স্বল্প প্রাইস, যেটা লিস্ট তোমরা তোমাদেরকে দেখে দিচ্ছি। দেখো এখানে, এই যে দেখো, খুবই স্বল্প প্রাইসের মধ্যেই দেখো কোন পিডিএফ এর প্রাইস কীরকম রয়েছে। তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা নিতে পারো। আমাদেরকে মেসেজ করো, কীভাবে পেমেন্ট করবে সেটা আমরা সেই হোয়াটসঅ্যাপেই বলে দেবো। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওই নাম্বারে মেসেজ করো। আর যদি কেউ ডেমো দেখতে চাও তাহলে আমাদেরকে মেসেজ করে বলতে পারো বা আমাদের টেলিগ্রামে চলে যাও, ওখানে প্রত্যেকটা পিডিএফ এর ডেমো লিঙ্ক দেওয়া রয়েছে। খুবই স্বল্প প্রাইসের মধ্যেই পিডিএফগুলো পেয়ে যাবে এবং পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে এবং সেগুলো প্রিন্ট আউট করতে পারবে। এটা কিন্তু সুবিধাটা রয়েছে। তো এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তোমরা মেসেজ করো যারা নিতে চাও।